সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। আসসালামু আলাইকুম। যদি ইরানকে সত্যিই মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়ে থাকে, তাহলে প্রশ্ন একটাই, এই একটি আমন্ত্রণ কি মধ্যপ্রাচ্যের পুরো ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে? প্রিয় দর্শক, আল মায়াদিনের প্রতিবেদনে ইরানকে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের এই প্রতিরক্ষা কাঠামোয় যোগ দেওয়ার আমন্ত্রণের কথা বলা হয়েছে। আর পাকিস্তানের সামা টিভির প্রতিবেদনে বলা হয়েছে তেহরান এখনও বিষয়টি বিবেচনা করছে। ইরানের পক্ষ থেকে এখনও চূড়ান্ত হ্যাঁ বা না আসেনি, তাই এটিকে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত বলা যাবে না। কিন্তু আমন্ত্রণের খবরটি সত্য হলে এর রাজনৈতিক গুরুত্ব অনেক বড়, কারণ এতদিন মক্কা চুক্তিকে দেখা হচ্ছিল সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের একটি নতুন নিরাপত্তা সমীকরণ হিসেবে। কিন্তু ইরান যদি সেখানে ঢোকে, তাহলে এটি শুধু ৩ দেশের চুক্তি থাকবে না, বরং মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তিগুলোর একটি নতুন সমন্বয় তৈরি করতে পারে। আর এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, এই জোট কি ইরানের বিরুদ্ধে নাকি ইসরায়েলের সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে একটি প্রতিরোধ কাঠামো? সাম্প্রতিক যুদ্ধের অভিজ্ঞতা এই প্রশ্নকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। যখন ইরান আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়িয়েছে, তখন উপসাগরীয় অঞ্চলে থাকা বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোও নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়েছে। ইরানের লক্ষ্য ছিল একদিকে আমেরিকাকে বোঝানো যে ইরানের ওপর আক্রমণ করলে আমেরিকাকেও মূল্য দিতে হবে, অন্যদিকে উপসাগরীয় দেশগুলোকে বোঝানো যে শুধু আমেরিকান ঘাঁটি থাকলেই তাদের নিরাপত্তা নিশ্চিত হয় না। এখান থেকেই সৌদি আরবের হিসাব বদলানোর প্রশ্ন আসে। সৌদি আরবের জন্য সবচেয়ে বড় উদ্বেগ শুধু ইরান নয়, বরং ভবিষ্যতে ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘাতের সম্ভাবনাও। কারণ ইসরায়েলের সঙ্গে আরব বিশ্বের সম্পর্কের সমীকরণ যতই বদলাক, নিরাপত্তার প্রশ্নে সৌদি আরব এমন কোনো অবস্থায় যেতে চাইবে না যেখানে তাদের উপর হামলা হলে তারা কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারবে না। এই জায়গায় পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা, তুরস্কের সামরিক শক্তি, সৌদি আরবের অর্থনৈতিক ক্ষমতা এবং ইরানের বিশাল সামরিক ও ভৌগোলিক সক্ষমতা একসাথে কাজ করলে একটি অত্যন্ত শক্তিশালী আঞ্চলিক ভারসাম্য তৈরি হতে পারে। তবে এটিকে সরাসরি ইসলামিক ন্যাটো বলা এখনই ঠিক হবে না, কারণ ন্যাটোর মতো একটি আনুষ্ঠানিক সমন্বিত সামরিক কাঠামো তৈরি হয়েছে এমন প্রমাণ এখনও নেই, বরং এটিকে সম্ভাব্য নিরাপত্তা সহযোগিতার একটি নতুন মডেল হিসেবে দেখা বেশি যুক্তিযুক্ত। আর ইরান যদি সত্যিই এতে যোগ দেয়, তাহলে সবচেয়ে বড় পরিবর্তন হতে পারে সৌদি ইরান সম্পর্কের ক্ষেত্রে। বহু বছর ধরে দুই দেশ আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত। ইয়েমেন থেকে সিরিয়া, লেবানন থেকে উপসাগর, বহু ইস্যুতে তাদের অবস্থান ছিল বিপরীত। কিন্তু যদি একই সামরিক কাঠামোয় আসে, তাহলে ইয়েমেনের হুথি প্রশ্নেও নতুন সমঝোতার সুযোগ তৈরি হতে পারে। সৌদি আরবের জন্য এর অর্থ হতে পারে দক্ষিণ সীমান্তে তুলনামূলক স্থিতিশীলতা, আর ইরানের জন্য এর অর্থ হতে পারে উপসাগরীয় অঞ্চলে নতুন কূটনৈতিক গ্রহণযোগ্যতা। একইভাবে হরমুজ প্রণালী ও বাব এল মান্দেবের মতো গুরুত্বপূর্ণ সমুদ্রপথ নিয়েও নতুন আলোচনা শুরু হতে পারে। তবে এখানে একটি বিষয় স্পষ্ট করা জরুরি, হরমুজ প্রণালী নিয়ে ইরানের নিয়ন্ত্রণ, ফি আদায় বা নতুন আইনি কাঠামো নিয়ে যে দাবি সামনে এসেছে, সেগুলোর প্রতিটি অংশকে আলাদাভাবে যাচাই করা প্রয়োজন। তাই এগুলোকে চূড়ান্ত বাস্তবতা হিসেবে নয়, বরং চলমান সংকটের অংশ হিসেবে দেখা বেশি যুক্তিযুক্ত। এখন আসি আমেরিকার প্রশ্নে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থায় সহযোগিতাকে স্বাগত জানিয়েছিলেন বলে যে আলোচনা রয়েছে, কিন্তু একই কাঠামোয় ইরান ঢুকলে ওয়াশিংটনের অবস্থান কী হবে, সেটিই এখন বড় প্রশ্ন। কারণ আমেরিকার সঙ্গে ইরানের সম্পর্ক এখনও গভীর সংঘাতপূর্ণ, আর একই সময়ে সৌদি আরব ও পাকিস্তান আমেরিকার সঙ্গে গুরুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে। ফলে ইরানকে সঙ্গে নিয়ে একটি আঞ্চলিক নিরাপত্তা কাঠামো তৈরি হলে আমেরিকার জন্য মধ্যপ্রাচ্যে পুরনো মৈত্রিকা ও নতুন বাস্তবতার মধ্যে ভারসাম্য রাখা কঠিন হতে পারে। আরও বড় প্রশ্ন ইসরায়েলকে ঘিরে। ইরান যদি সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে একই সামরিক কাঠামোয় আসে, তাহলে ইসরায়েলের জন্য আঞ্চলিক সামরিক হিসাব অনেক বেশি জটিল হয়ে যাবে। তবে এখানেও বলা যাবে না যে ইসরায়েল আর কাউকে আক্রমণ করতে পারবে না, কিংবা এই জোট গঠন হলেই গাজা, লেবানন বা সিরিয়ার সব সংকট শেষ হয়ে যাবে। এগুলো সম্ভাব্য পরিণতি, নিশ্চিত ভবিষ্যৎ নয়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ইরান কি সিদ্ধান্ত নেয়।
ইরানের অভ্যন্তরে এ ধরনের সিদ্ধান্ত অত্যন্ত সংবেদনশীল, কারণ সৌদি আরবের সঙ্গে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা, আমেরিকার সঙ্গে সংঘাত, ইসরায়েলের সঙ্গে শত্রুতা এবং আঞ্চলিক মিত্রদের স্বার্থ সবকিছুকে একসঙ্গে বিবেচনা করতে হবে। আর আজ ২৪শে অগাস্ট পাকিস্তানের সেনাপতি আসিম মুনিরের ইরান সফরকে ঘিরে নানা আলোচনা তৈরি হয়েছে। তিনি ঠিক কোন বিষয়ে আলোচনা করতে গেছেন সেটি নিশ্চিতভাবে বলা না গেলেও এই সফরকে মক্কা চুক্তি, আঞ্চলিক নিরাপত্তা এবং ইরান পাকিস্তান সম্পর্কের বৃহত্তর প্রেক্ষাপটে দেখা হচ্ছে। একই সময় ট্রাম্প প্রশাসন ইরানের ওপর আরও কঠোর অর্থনৈতিক চাপের কথা বলছে, অর্থাৎ একদিকে নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে চাপ দেওয়া হচ্ছে, অন্যদিকে কূটনৈতিকভাবে ইরানকে একটি নতুন আঞ্চলিক সমীকরণের মধ্যে আনার সম্ভাবনা তৈরি হয়েছে। আর এখানেই পরিস্থিতির সবচেয়ে বড় বৈপরীত্য। আমেরিকা যদি নিষেধাজ্ঞা বাড়ায় কিন্তু একই সময়ে সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান ও ইরান নিজেদের মধ্যে নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ায়, তাহলে ওয়াশিংটনের চাপ কতটা কার্যকর হবে সেটিই বড় প্রশ্ন। ইরানি হ্যাকাররা ব্রিটেনে বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করার যে দাবি টেলিগ্রাফ করেছে সেটিকে আলাদা করে গুরুত্বপূর্ণ, তবে ইরান আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার না করায় এটিকে নিশ্চিত ঘটনা হিসেবে উপস্থাপন করা উচিত নয়। সব মিলিয়ে আজকের সবচেয়ে বড় গল্প যুদ্ধ নয়, বরং যুদ্ধের আগে নতুন জোটের হিসাব। কারণ যুদ্ধ শুরু হলে ক্ষেপণাস্ত্র দেখা যায়, কিন্তু যুদ্ধের আগেই যখন রাষ্ট্রগুলো নতুন বন্ধু খুঁজতে শুরু করে তখন বোঝা যায় পুরনো নিরাপত্তা কাঠামোর ওপর তাদের আস্থা কমছে। মক্কা চুক্তিতে ইরান সত্যিই যোগ দেবে কিনা সেটি এখনও অনিশ্চিত, কিন্তু যদি তেহরান শেষ পর্যন্ত এই প্রস্তাবে সাড়া দেয় তাহলে মধ্যপ্রাচ্যে শুধু একটি নতুন জোট তৈরি হবে না, বরং সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান ও ইরানের সম্পর্কের মাধ্যমে আমেরিকা, ইসরায়েল এবং পুরো উপসাগরীয় নিরাপত্তা ব্যবস্থার হিসাব নতুন করে লিখতে হতে পারে। এখন প্রশ্ন আপনাদের কাছে, ইরান কি সত্যিই মক্কা চুক্তিতে যোগ দিয়ে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে নতুন নিরাপত্তা সমীকরণ তৈরি করবে, নাকি শেষ পর্যন্ত এই প্রস্তাব কেবল দর কষাকষির একটি কৌশল হিসেবেই থেকে যাবে? আপনাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।